হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটারস। আজকের ইকোনমিক সেকেন্ড সেশন নিয়ে চলে এসেছি। আজকে বেশি কিছু না, আমরা দেখব যে মহানবীস মডেল দেখব, ফ্যাক্টরস অফ ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট ফ্যাক্টরস দেবো। কারণ লাস্ট ক্লাসে আমি অলরেডি ফ্যাক্টরস অফ সেভিংস দেখিয়েছিলাম যে সেভিংস এর ফ্যাক্টর কিভাবে কাজ করে। আমি যেহেতু বেসিক থেকে একদম শুরু করছি, বেসিক টু কমপ্লিট, সো আমি কি কি দেখিয়েছিলাম লাস্ট, সিওআর দেখিয়েছিলাম, ফ্যাক্টরস অফ সেভিংস দেখিয়েছিলাম। তার মানে ফ্যাক্টরস অফ সেভিংস এর আন্ডারে হাউস হোল্ড সেক্টর, প্রাইভেট কর্পোরেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, এগুলো দেখিয়েছি। আর কি দেখিয়েছিলাম, কি বলেছিলাম যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ইউএনডিপি এইচডিআর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 1990 সেটা দেখিয়েছিলাম। মরিস ফার্স্ট টাইম 1973 তে বা 1970s এ যে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স নিয়ে এসেছিল সেটা দেখিয়েছিলাম। ডেভেলপমেন্ট, ইকোনমিক, সোশ্যাল দুটোই ভালো করে ডিটেইলসে বুঝিয়েছিলাম। তো আজকে চলে আসবো। আচ্ছা, আগের দিন আমি আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে স্টেবিলিটি। একটা হচ্ছে স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি কিভাবে ডিপেন্ড করে সেটা কি বলেছিলাম, মনিটারি, ফিসকাল, এক্সটার্নাল সেক্টর। তো আমি দেখিয়েছিলাম, মার্কেটটাও দেখিয়েছিলাম। হ্যাঁ, মার্কেটে যখন আমি আবার আসবো সেই সময় মার্কেটের আরো ডিটেইলসে আসবো। তো চলে আসছি, এখন যেটা করার সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ ইনভেস্টমেন্ট ফার্স্ট পার্ট। আচ্ছা, এটা হচ্ছে কালকে থেকে এই ক্লাসগুলো চালু হচ্ছে, ঠিক আছে? একটু বলে দিই, সকালবেলা নিউজ পেপার অ্যানালাইসিস থাকছে 9টার সময়, 10টার সময় 10টা কোশ্চেন যেটা রাখছি আমি। পলিটি ক্লাস 11টা, হিস্ট্রি ক্লাস 11টা, পলিটি 12টা, ইকোনমিক্স 3টে, এথিক্স হচ্ছে 5টা, 20টা কোশ্চেন 8টা, আর কারেন্ট অ্যাফেয়ার্স ডব্লিউবিসিএস এর একটা এক্সপিরিয়েন্স কোর্স যেখানে তোমাদের এক বছরের আপাতত ডব্লিউবিসিএস যতদিন না অ্যানাউন্স হচ্ছে ততদিন পর্যন্ত এখানে মিনিমাম 20টা থেকে 30টা কোশ্চেন প্রত্যেকদিন আমি যাব। 20টা থেকে 30টা কোশ্চেন একদম নিজের কোশ্চেন, ঠিক আছে? চলে আসি, চলো শুরু করা যাক। ফ্যাক্টরস অফ ইনভেস্টমেন্ট বলতে যে ফ্যাক্টরের উপর যে কোনো একটা ইনভেস্টমেন্ট বা যে কারণের জন্য ইনভেস্টমেন্ট কোনো দেশে হয়, সেটা ইনভেস্টমেন্ট বলতে মূলত আমরা বুঝি সেটা হচ্ছে বিজনেস বা প্রোডাকশন হাউস। অবভিয়াসলি বিজনেস বলতে আমরা কিন্তু প্রোডাকশন হাউসটাকে বুঝি। যে কোনো ইকোনমিক্স মডেলে সার্ভিস সেক্টর তো একটা আছেই, কিন্তু মূলত যে ইনভেস্টমেন্ট যার উপর চলে সেটা হচ্ছে প্রোডাকশন সেক্টর। সার্ভিস, যে সেক্টর সার্ভিস, সেটাও কিন্তু জিডিপির মধ্যে পড়ে। জিডিপি আমি এখনো আসিনি, আমি কালকে ক্লাসে জিডিপি করাবো। তো চলে আসি, কি কি ক্ষেত্রে ফ্যাক্টরস, ইনভেস্টমেন্ট ফ্যাক্টর গুলো কি কি। একটা হচ্ছে পলিসি কেন কি, আমি বৃত্তান্ত আসবো। যদি বলি, প্রথম বলি হচ্ছে ডিমান্ড। নাম্বার 1 হচ্ছে ডিমান্ড বলতে চাহিদা। ডিমান্ড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডোমেস্টিক, আর হচ্ছে নাম্বার 2 এক্সপোর্ট। ডোমেস্টিক বলতে কি, ডোমেস্টিক বলতে ধরো একটা এই মাউসটা হচ্ছে কার, কি প্রুফ ডটের, যাই না কার, কোন কোম্পানি কিনেছিলাম। বা ধরো কিবোর্ডটা ল্যাপকেয়ারের, তো ল্যাপকেয়ারের কিবোর্ড কিরকম ভাবে বিক্রি হচ্ছে বা তার প্রোডাকশনটা ডিপেন্ড করবে তার ডিমান্ডের উপর। টাটা সল্ট, প্রত্যেকের নাম শুনেছো, এটা সব থেকে বেস্ট উদাহরণ টাটা সল্ট। প্রত্যেকে যখন নাম শুনেছো টাটা সল্টের, তোমরা খুব ভালো করে জানো লবণ, টাটা লবণ যেটা, তো তার ডিমান্ড মার্কেটে প্রচুর, এবং মার্কেটে ডিমান্ড থাকার কারণে টাটা সল্ট কিন্তু একটা রানিং কোম্পানি, খুব ভালো প্রোডাকশন হচ্ছে। তার মানে প্রোডাকশন যদি বেশি হয় তাহলে ইনভেস্ট করতে হবে। আমি কি বলেছিলাম আগের দিন, ক্যাপিটাল বুঝিয়েছিলাম, ক্যাপিটাল কয় প্রকার বুঝিয়েছিলাম। যেমন বলেছিলাম ফিক্সড ক্যাপিটাল, ল্যান্ড। ফিক্সড ক্যাপিটাল হচ্ছে তোমার মেশিনারি। ওয়ার্কিং ক্যাপিটাল, যে ক্যাপিটালটার মাধ্যমে আমরা যে কোনো প্রোডাকশন চালিয়ে যেতে পারি, ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, এই ওয়ার্কিং ক্যাপিটালটাই কিন্তু বারংবার ইনভেস্টমেন্ট হয়, বারংবার ইনভেস্ট কি হয় এই ওয়ার্কিং ক্যাপিটালটা। যেমন টাটা সল্ট যদি তোমাকে প্রোডাকশন করতে হয়, তো 1 লাখ কেজি টাটা সল্ট এবার মার্কেটে আসতে চলেছে টাটার দ্বারা, আমি নর্মাল উদাহরণ নিচ্ছি। এবার টাটার যা ক্ষমতা, চাহিদা, ডিমান্ড হচ্ছে 1 লাখ কেজি। আচ্ছা, টাটার ক্ষমতা হচ্ছে 50,000 কেজি সাপ্লাই করার। তাহলে এই যে বাকি 50,000 কেজি যে তোমাদের যে কি করতে হবে, প্রোডাকশন করতে হবে, তার জন্য তো একটা হিউজ খরচার দরকার। এই খরচাটা কোথা থেকে পাবে, ইনভেস্টমেন্ট। টাকাটা ধার করে আনবে, বড় করবে কারো না কারোর থেকে, ঠিক আছে? বা ধরো টাটার কোম্পানিতে অন্য কেউ, টাটার শেয়ার বিক্রি হয়ে গেল, সেখানে ইনভেস্ট করলো, সেখান থেকে টাটা ওয়ার্কিং ক্যাপিটাল নিতে পারলো, যে কোনো ভাবে। তাহলে ইনভেস্টমেন্টের ফার্স্ট হচ্ছে ডিমান্ড, ডোমেস্টিকটা বোঝালাম। এবার আমাদের সফটওয়্যার সেক্টর, আইটি সেক্টর খুব উন্নত এখন।
আইটি কিন্তু হার্ড আর্ন, সব থেকে হার্ড আর্নিং যেটা হার্ড মানি যেটা আর্ন করছে সেটা আইটি। তো আইটি যখন সার্ভিস সেক্টরের ক্ষেত্রে যখন ডিমান্ড বেশি, সেটা দেখবে আইটির যারা যে ছেলেমেয়েরা আইআইটি বা এমআইটি থেকে বা অন্যান্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে যাচ্ছে, তারা চাকরি পেয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে ইন্ডিয়ার এখন যে গ্রোয়িং মার্কেট আইটিতে কিসের উপর ডিপেন্ড করছে? এক্সপোর্ট। তাহলে আমার চাহিদা বাইরের মার্কেটে রয়েছে, আমাকে মাল সাপ্লাই করতে হবে, তাই আমি কি করছি? ইনভেস্ট করছি, আমি কোম্পানি দাঁড় করাচ্ছি। ক্লিয়ার? তাহলে ইনভেস্টমেন্ট ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ডিমান্ড, আই থিংক ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে পলিসি। পলিসিতে কিভাবে? পলিসি কিভাবে? দেখো পলিসি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। আমাদের এখন ধরো এই বছরে জিডিপি বাড়াতে হবে, তাহলে শর্ট টার্মের ক্ষেত্রে কি হতে পারে? শর্ট টার্মের ক্ষেত্রে কি হতে পারে? শর্ট টার্ম অর এটা বলতে পারি কি, এই শর্ট টার্মটা আমরা ব্যবহার করি না ইকোনমিক ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা বলি পজিটিভ অর প্রোঅ্যাক্টিভ। পজিটিভ অর প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, কি এই জিনিসগুলো আমি বলছি। ধরো আমাদের দেশ যখন মনমোহন সিং এর গভর্নমেন্ট ছিল, 10th 11th and 12th 5 years প্ল্যানে ইনভেস্টমেন্টের উপর বেশি জোর দেওয়া হয়েছিল, ব্যাংকিং সিস্টেমকে সেটা সাজানো শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? কারণ তোমার লং টার্ম যে ইনভেস্টমেন্ট পলিসি, লং টার্ম ইনভেস্টমেন্ট যদি বলি আমরা সেকেন্ড 10th 5 years প্ল্যানে যদি দেখো, মালিয়া থেকে শুরু করে সবাই লোন নিয়ে পালিয়েছে পরবর্তীকালে, সেই 10th 5 years প্ল্যানটা দেখবে। তার মানে কি, ইনভেস্টমেন্টে কিছু ছাড় দেওয়া হয়েছিল, যারা ইনভেস্টর হবে তাদের কিছু ছাড় দেওয়া হয়েছিল। কেন? যাতে ভবিষ্যতে দেশের প্রোডাকশন বাড়াতে পারি, প্রোডাকশন বাড়াতে পারি। সরকার কিছু জায়গায় বিজনেসম্যানদের বা ইন্ডাস্ট্রিয়ালদের ছাড় দিয়েছিল, তার একমাত্র কারণ হচ্ছে এই পলিসি। এই ডিসাইড করেছিল এই পলিসিটা সরকার সেই আমলে 10th 11th 12th এর সেই সময়, ঠিক আছে? এখন তো আর 5 ইয়ার্স প্ল্যান নেই, এখন নীতি আয়োগ হয়ে গেছে, তো তার কাজকর্ম তোমরা প্রত্যেকে ওয়াকিবহাল হয়তো, যাই না, আমি করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটা গেল। একটা কি পজিটিভ বা প্রোঅ্যাক্টিভ বলতে, পজিটিভ বা প্রোঅ্যাক্টিভ বলতে, আমি একজন বিজনেসম্যান, আমি ইনভেস্ট করব, কোন একটা প্রোডাকশন হাউস লঞ্চ করব। স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি এফডিআই এর ক্ষেত্রে বলি তাহলে সেন্ট্রাল, এবং অনেক সময় এফডিআই স্টেটকেও জুড়ে দেওয়া হয়। বা ধরো টাটা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে কেন কারখানা করতে পারলো না, তোমরা প্রত্যেকেই জানো, সরকারের পজিটিভ এবং প্রোঅ্যাক্টিভ পলিসি ছিল না। সিপিএম গভর্নমেন্ট, আমি লাস্ট গভর্নমেন্টের কথা বলছি না, বাট এই গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এতগুলো সামিট করার পরেও কিছু হয়নি। বিজনেস সামিট কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি। তার একমাত্র কারণ সরকারের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফেলিয়ার পলিসি, তাই ইনভেস্টমেন্ট আসেনি। তাহলে একটা পলিসি লং টার্মে কাজ করে, একটা হচ্ছে বিজনেস আসতে গেলে তো প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ লাগবে। আমি দিতে চাই, সিন্ডিকেট থাকলে আসবে না, জমি অ্যাভেলেবেল দিতে হবে। তো টাটা কোম্পানি বলেছিল যে আমরা 1000 একর চাই, তো 957 একর মতো ইচ্ছুক ছিল চাষিরা, আর বাকিটার উপর বাকিটা রেস্ট তোমরা 2006 থেকে পরবর্তীকালে 2021 এর আজকের অবস্থা জানো পশ্চিমবঙ্গের। এই পলিসিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল বলতে আমি আগের দিনই বুঝিয়েছি, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে লোন ধরে নিলাম, যদি লোনের উপর ইন্টারেস্ট অতিরিক্ত বেশি থাকে, নেবে? আমি আমার ক্ষমতা হচ্ছে 50 লাখ টাকার একটা ইন্ডাস্ট্রি করার, লোন যদি 20% 10% 20% যদি আমাকে ইন্টারেস্ট লোন নিতে হয়, আমি নেব? একদমই নেব না, প্রাইভেট লোন তো আরো বেশি। আরেকটা হচ্ছে যদি ফিক্স ক্যাপিটাল, ফিক্স ক্যাপিটালের ক্ষেত্রে কি হবে? ফিক্স ক্যাপিটাল যদি বলি আমি, ল্যান্ড, যদি জমির দাম অতিরিক্ত বেশি হয়, নেব না। আচ্ছা, নেক্সট কি বলতে পারি? মেশিনারি, যদি দাম বেশি হয় আমি নেব না। তাহলে যদি সমস্ত দিকে দেখি আমরা ইনভেস্টমেন্টের পলিসি, ডিমান্ড এবং কস্ট অফ ক্যাপিটাল, যদি সবটা দেখি, তাহলে একটা দেশের যদি এই তিনটি জায়গা ঠিক থাকে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে, আর ইনভেস্টমেন্ট বাড়লে আমি এগ্রিকালচারের ক্ষেত্রেও বলবো, এগ্রিকালচার যে তিনটে বিল এসছে, বিল তো নয়, অ্যাক্ট অলরেডি হয়ে গেছে, তো
তো এই যখন অর্ডিন্যান্স হিসেবে ছিল তখন আমার অলরেডি ক্লাস ছিল একটা, ঠিক আছে, আমি সেটাকে আবার নিয়ে আসবো আরো বেটার করে। তো সেক্ষেত্রে যদি এই তিনটে সাইটকে ভালো করে মেনটেন করা যায় তাহলে ইন্ডিয়ার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল, না তো কিন্তু পশ্চিমবঙ্গের মতো ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, 2006 এর পরবর্তীকালে পশ্চিমবঙ্গ একদম ঝরঝরে হয়ে গেল, একটা কোম্পানি টাটা এলো না, তাই বোঝা গেছে। তার মানে টোটাল মডেলটাই আমাদের দেশের, আমরা যেটা বলি আমি সাইলেন্ট ফিচার্সে একটু পরেই আসছি, তার একটা পয়েন্ট বলে দিয়ে যাই। আমাদের যেমন এগ্রিকালচার বেসড একটা কান্ট্রি আমরা, প্লাস আমাদের ইন্ডাস্ট্রিও লাগবে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কিন্তু ফেলিয়ার, কেন ফেলিয়ার না ফেলিয়ার আমি আসবো যখন 5 ইয়ার্স প্ল্যান করাবো। আই থিঙ্ক আমি একটা প্রত্যেকটা ক্লাসেই কালকে থেকেই চালু করব। কোন কোন ক্লাস, সপ্তাহে 5 দিন করে ক্লাস নেবো, সোম থেকে শুক্র, শনি রবি অন্য ক্লাস থাকবে। ঠিক আছে, তো মোটামুটি এই সপ্তাহে আমি আশা করব যে প্ল্যানিং, ইন্ডিয়ার প্ল্যানিং এ ঢুকতে পারবো। তো যখন ঢুকবো তো আমি এটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার এবার একটা জায়গা কি বললাম, তাহলে আমাদের এগ্রিকালচার সেক্টরকে উন্নত করতে হবে, তার জন্য প্রাইভেট পার্টিস ঢোকা ইম্পর্টেন্ট। দেখবে অস্ট্রেলিয়া ইউএসএ বা ইনফ্যাক্ট যদি ভিয়েতনামও বলি, ভিয়েতনাম তো একটা কান্ট্রি যেটা কমিউনিস্ট কান্ট্রি, চায়না কমিউনিস্ট কান্ট্রি, নীতি হচ্ছে কমিউনিজম, বাট যখনই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসে ওটা ক্যাপিটালিস্ট কান্ট্রি। তো প্রত্যেকটা দেশকে কখনো কখনো ক্যাপিটালিস্ট যেতে হয় যদি গ্রো করতে হয়, না তো তো ফালতু বাংলাদেশে পড়ে আছে পাশে। যদিও বাংলাদেশের ডেভেলপমেন্ট অনেক উন্নত, পাকিস্তানকে দেখে নাও, জীবনও ডেভেলপ হবে না, আর শেষ হয়ে গেছে, আমাদের জ্বালিয়ে যাচ্ছে। তো এটা ফ্যাক্টর। আচ্ছা, তাহলে বলতে পারি যে আমাদের দেশ এখান থেকে ফ্যাক্টরস অফ ইনভেস্টমেন্ট থেকে আমি একটা পয়েন্ট বলি যেটা আমাদের ফিচার্স এর মধ্যে, ইন্ডিয়ান ইকোনমির ফিচার্স, সেটা হচ্ছে ডুয়াল ইকোনমি। ডুয়াল ইন দ্যাট সেন্স কি বলছি, আমরা মিলিয়ে নিয়েছি মিক্সড পাবলিক প্রাইভেট, মানে ক্যাপিটালিস্ট ফর্মুলা অ্যান্ড সোশ্যালিস্ট ফর্মুলা দুটোকে মিক্স করে দিয়েছি, প্রাইভেটও থাকছে পাবলিকও আছে। ঠিক আছে, এবার চলে আসি, এটা ক্লিয়ার? আই থিঙ্ক যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা, আমি সেখানে অ্যান্সার দেবো। নেক্সট চলে আসছি আমি, ওকে, মার্কেটেবল সারপ্লাস অফ এগ্রিকালচার। হোয়াট ইজ মার্কেটেবল সারপ্লাস অফ এগ্রিকালচার? সারপ্লাসটা কি মার্কেটেবল? ধরো চাষিরা চাষ করছে, ঠিক আছে। প্রথমে আমাদের যে সোসাইটি ট্র্যাডিশনাল যদি ফর্ম বলি আমি, ট্র্যাডিশনাল ফর্ম, প্রত্যেকে তোমাদের যাদের জমি জমা ছিল, তারা প্রত্যেকে যেন যে চাষাবাদ আগে বাড়িতে খাওয়া হতো, তারপর মার্কেটে গিয়ে বিক্রি করতো। যে আর্নিংসটা আসতো সেটা দিয়ে পরিবার সংসার খুব ভালো করে চলতো। জমিদারি বা জোতদারি বা বড় জোত, ছোট জোতের কথা বলছি না, ছোট জোত বলতে এখানে জমি, বা বড় জোত বলতে এখানে জমি। তো ছোট জোত বা বড় জোত একটাও, ছোট জোতটাই মূলত তাদের খুব একটা সারপ্লাস হতো না, কিন্তু জমিদারি জোতদারি বড় জোত যাদের এখনো বড় বড় জমি রয়েছে তাদের কিন্তু এই ফর্মটা এখনো কাজ করে। ট্র্যাডিশনাল ফর্ম এটা। মার্কেটেবল সারপ্লাসটা হচ্ছে ধরো শস্য, ক্রপ, যেটা চাষিরা নিজেদের জন্য কি করেছে, চাষাবাদ করলো। ধরো কেউ কারোর ইয়ারলি 3 ফসলি জমি, বা আচ্ছা চলো ওয়েস্ট বেঙ্গল তো 5 ফসলি জমি বলে দিচ্ছি আমি, আমাদের 5 ফসলি জমি। তো চাষিরা শস্য লাগালো, সরষা লাগালো, মাস্টার সিডস লাগালো, এবং তার হয়তো 12 মাসের কনজামশন মূলত কত কিলো হবে, 1 কুইন্টাল নয়, ধরো তার বাড়ির ওই 1 বছরে লাগে টোটাল তেল হচ্ছে 5 কিলো করে মাসে, ধরো 60 কিলো তার তেল লাগে। আচ্ছা, এবার একটা হিসেব রয়েছে যে ধরো ওই 100 কিলো তো মানে 60 কিলো তেল বেরোয়, এরকম যারা গ্রামে থাকো যারা, কারণ আমি তো এটা লাইভ দেখিনি কখনো তাই বলতে পারছি না, আমার যদি ভুল থাকে তোমরা ঠিক করে দেবে। ধরো 100 কিলোতে 60 কিলো তেল বেরোলো, ঠিক আছে, সে চাষ করেছে 500 কেজির সে চাষ করেছে, তার 100 কিলো লাগলো 400 কিলো উদ্বৃত্ত। এই যে 400 কিলো উদ্বৃত্ত যেটা থেকে গেল, বেঁচে গেল, সেটা সে মার্কেটে বিক্রি করে দিল, 400 কিলোর একটা অ্যামাউন্ট পেয়ে গেল। এটাই হচ্ছে তার মার্কেটেবল সারপ্লাস অফ এগ্রিকালচার। আরেকবার বলি, একটা ক্রপ যেটা চাষি লাগিয়েছে, কিন্তু বিক্রিটা করবে এটা কখন, বিক্রি করবে তার নিচের কনজাম্পশন মিটে যাওয়ার পর, যেটা আমরা আগে করতাম, এটা ট্র্যাডিশনাল ফর্ম। তাহলে আমি এটার একটা ডেফিনেশন লিখে দিই, crop which was grown
বাই, আমি ট্র্যাডিশনটা মিটিয়ে দিলাম, এখানে লাগবে না আর। by farmer and sell to the market after consumption. তাহলে যেটা বিগ কনজিউম করার পরে, যেটা কনজিউম করার পরে থাকলো সেটাই হচ্ছে মার্কেটেবল সারপ্লাস অফ এগ্রিকালচার। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, কি বলছে তারপরে চলে আসি টার্মস ফর ফরেন ট্রেড। আমরা এবার, আমি একটু আগেই বললাম ইনভেস্টমেন্ট ডিপেন্ড করছে কিসের উপর? এক্সপোর্টের উপর। আমাদের এখনো পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রেই থাকে। আচ্ছা, আমরা যদি ফরেন ট্রেড, বিদেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দেখি, কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় আমাদেরকে। স্ট্র্যাটেজি হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে ব্যালেন্সড, দুই হচ্ছে আনব্যালেন্সড। ব্যালেন্স কি? ব্যালেন্সড হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ধরো সমান, ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে ইম্পোর্ট ইকুয়ালস টু এক্সপোর্ট, ঠিক আছে? যদি সমান হয় তাহলে হবে ব্যালেন্স। আনব্যালেন্সড হচ্ছে, মূলত আনব্যালেন্সড হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি আমাদের লিডিং, যেমন বলতে পারি হেভি ইন্ডাস্ট্রিজ, সেই সময় এটা মূলত এই ব্যালেন্সড আনব্যালেন্স ফরেন ট্রেডের ক্ষেত্রে প্রথম যিনি ফর্মুলা দিয়েছিলেন আনব্যালেন্সড এর ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে মাহালনোবিস মডেল। মূলত উনি মডেলটা দিয়েছিলেন কিসের জন্য দিয়েছিলেন? যে ইন্ডাস্ট্রি গুলো লিডিং ইন্ডাস্ট্রিজ, আচ্ছা ইন্ডাস্ট্রিজ নয়, ইন্ডাস্ট্রি সেক্টর করতে হবে আমাকে। ইন্ডাস্ট্রি সেক্টর was leading sector। কিছু ইন্ডাস্ট্রি লিডিং সেক্টরের উপর ডিপেন্ড করে এই আনব্যালেন্স স্ট্র্যাটেজিটা নিয়ে এসছে। কেন নিয়ে এসেছিল? ধরো বলতে পারি আমি এর ক্ষেত্রে, ফরেন ট্রেডের ক্ষেত্রে বলতে পারি যে একটা ইম্পোর্ট এক্সপোর্ট সমান, ইম্পোর্ট যা করছি যে অ্যামাউন্টের, এক্সপোর্টও সেম অ্যামাউন্টে করছি। কিন্তু যদি সেটা না করতে পারি, আনব্যালেন্স যদি মডেল আমাদেরকে ফলো করতে হয়, তাহলে কি করতে হবে? ধরো কিছু ইন্ডাস্ট্রি, সেটা অয়েল রিফাইনিং হতে পারে, ক্রুড অয়েল রিফাইনিং হতে পারে, ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রি হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, কোল ইন্ডাস্ট্রি, স্টিল, সিমেন্ট, কেমিক্যাল ফার্টিলাইজার্স, তার সাথে ভেল, এলএনটি, ঠিক আছে? এই যে ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলোকে সমানভাবে সঠিকভাবে পরিচালনা করতেই বলেছিলেন হচ্ছে মহালনোবিস, যে মডেলটা এখানে কাজ করে এক, এটা। এবার এই আনব্যালেন্স যে স্ট্র্যাটেজি বা ট্রেড, ফরেন ট্রেড যে আনব্যালেন্সড, কেন আনব্যালেন্সড? কারণ দেখো চায়নার সাথে আমাদের হিউজ একটা বিলিয়ন ইম্পোর্ট এক্সপোর্টের রিলেশন, ডিফারেন্স রয়েছে। তার কারণ চাইনিজ মাল আমাদের দেশে তো ঢোকে, আমাদের থেকে তো চায়না মাল কেনে না, কিনবেও না, জীবনেও কিনবে না। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের মালপত্র ভালো না। ওরা বিশ্বের দরবারে আমরা এখনো সেইভাবে এগোতেই পারিনি। কেন এগোতে পারিনি? কারণ গভর্নমেন্ট তো মুখে বলছে, এই সরকার তো মুখে বলছে যে ভোকাল ফর লোকাল, কিন্তু ভোকাল ফর লোকালের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমার কাছে বুদ্ধি থাকতে পারে, ইনভেস্টমেন্টের টাকাই তো নেই, টেকনোলজির হেল্পটা কে দেবে? সরকারকে দিতে হবে তো, যেটা ইসরায়েল করেছিল, তাই না? ইসরায়েল অ্যারাউন্ড 1970 থেকে শুরু করে পরবর্তীকালে 13 থেকে 14 বছর, 83 বা 84 পর্যন্ত, আজকে যে কাজটা ইসরায়েল করেছিল তার একমাত্র ফলটা তারা পাচ্ছে এখন। ছোট্ট একটা দেশ, ইহুদিদের, জিউসদের, যারা আজকে গোটা বিশ্বকে, যাদেরকে ভয় পায়, সবকিছু অ্যাপেল থেকে শুরু করে, স্যামসাং থেকে শুরু করে, এইচপি থেকে শুরু করে, যে আমি এই তিনটে নামই বললাম, তারা প্রত্যেকে কিন্তু সেখানে তাদের রয়েছে। ইনফ্যাক্ট মাইক্রোসফটের অফিসও তাদের ওখানে রয়েছে, তা ডেভেলপ করেছে দাঁড়িয়ে। আচ্ছা, এবার বলি কি বলছি। ধরো আমাদের এই আনব্যালেন্স স্ট্র্যাটেজিতে যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি। যেমন আমাদের ক্যাপিটাল গুডস এ কে আছে? ভেল আছে, এল এন্ড টি রয়েছে। তারপর বলতে পারি
বেসিক বা কোর ইন্ডাস্ট্রিজ, কোর গুডস, বেসিক, আমি বোঝাচ্ছি। বেসিক কোরে কে আছে? ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, রিফাইনিং, আমাদের এখানে তো ক্রুড অয়েল নেই, রিফাইনিংটা আছে, ইলেকট্রিসিটি, আর কে আছে? ইলেকট্রিসিটি আছে, কোল আছে, স্টিল আছে, আর কে আছে? সিমেন্ট, কেমিক্যাল ফার্টিলাইজার, এইসব বেসিক বা কোর। কেন আসছি আমি? বা ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট গুডস ইন্ডাস্ট্রি, এখানে কে আছে? কে আছেন, কেনই বা আছে? বা আরেকটা বলতে পারি, আরেকটা বলতে পারি, কনজিউমার গুডস, কনজিউমার গুডস ইন্ডাস্ট্রি। এখানে দুটো বলতে পারি, একটা হচ্ছে ডিউরেবল, একটা হচ্ছে নন ডিউরেবলস। ঠিক আছে, অর এফএমসিজি, ঠিক আছে। আচ্ছা এবার বলি এটা কেন আমি বলছি, কেন আমি বলছি। ধরো ক্যাপিটাল গুডস, এই ভেল, এল&টি, এরা কনস্ট্রাকশন, বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি, এবং তারা বিদেশেও কাজ করে এবং দেশে কিছুটা আর্নিংসও নিয়ে আসে, বা তারা আমাদের শুধু ইনভেস্টমেন্ট বলতে গেলে টাকা ইনভেস্ট করলে হবে না, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনটা দরকার, এরা করে। এই বেসিক বা কোর ইন্ডাস্ট্রি, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, রিফাইনিং, ইলেকট্রিসিটি জেনারেশন, এরা যেমন আমরা এটাকে কনজিউম করি, প্লাস এখানে কিন্তু প্রচুর পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট করা হয়। ইন্টারমিডিয়েট গুডস বলতে পারো, যেমন প্রসেসিং, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ যেগুলো, সেগুলো সেগুলোও হিউজ পরিমাণ আমাদের কি দেয়, ক্যাপিটাল আর্নিংস বা রেভিনিউ জেনারেট করে। আর কনজিউমার গুডস, ডিউরেবল, নন ডিউরেবল বা এফএমসিজি, ডিউরেবল কে হোয়াইট গুডসও বলা হয়, আর নন ডিউরেবল এফএমসিজি। তো মূলত এই যে টোটাল আনব্যালেন্সড, তাহলে আনব্যালেন্সড ওয়েতে আমাদের কি হচ্ছে, কিছু সেক্টর ইনকাম বা রেভিনিউ জেনারেট বেশি করছে। তো মালনবিস, পিসি মালনবিস, যিনি ফ্রেঞ্চ রেভলিউশনের সেই আমল থেকে, বা ফ্রেঞ্চ নয়, বলসেভিক, যেটা রাশিয়ান রেভলিউশন, এবং উনি কিন্তু রাশিয়াতে সেই সময়তেই এই মডেলটা দিয়েছিলেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা দেখেছি, অলরেডি রেনেসাসের যুগ থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল। যদি রেনেসাস না হতো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরুই না, মানে শুরু হতেও পারতো না। তো শুরু যখন হয়েছিল সেই জন্য কলোনাইজ হয়েছিলাম আমরা। তো যখন কলোনাইজ হয়েছিলাম, তাহলে আমাদের মূলত বেসিক যে ইন্ডাস্ট্রি, যেমন বেঙ্গলে জাহাজ তৈরির কারখানা ছিল, ভেঙে দিল। কটন ছিল আমাদের এখানে, সেটাকে নষ্ট করে ফেললো। আচ্ছা আমাদের এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রিজ যেগুলো ছোট ছোট ছিল সেই আমলে, সেগুলোকে নষ্ট করলো, এবং বড় কিছু ইন্ডাস্ট্রি আমাদের, যেমন জাহাজটা বললাম আমি, সেগুলোকে নষ্ট করলো। তো মালয়েশ বললো, যদি আমরা ব্যালেন্সড ওয়েতে ফরেন ট্রেড না করতে পারি, তাহলে আনব্যালেন্সড ওয়েতে করব। সেই জন্য, এবং পরবর্তীকালে এই ক্যাপিটাল গুডসে কিন্তু এরা যেমন প্রোডাকশন হাউস হিসেবে বললাম, সার্ভিস সেক্টরে কিন্তু আজকে আমরা সব থেকে উন্নত, ওয়ার্ল্ডের সব থেকে বেশি যদি আইটি এক্সপোর্টার কেউ হয়, সেটা এখন ইন্ডিয়া, তাই না? বোঝা গেছে। তাহলে এবার ঢুকবো এখান থেকে মার্লভিস মডেলে, এখান থেকে মার্লভিস মডেলে ঢুকবো। মার্লভিস কি বলছেন? উনি মূলত কি বলেছেন, তিনটে টাইপের ইন্ডাস্ট্রির কথা বলেছেন মার্লভিস মডেলে। সেই মহারত্ন, মিনিরত্ন এবং নবরত্ন, এই তিনটের কথা বলেছেন। আমি এটা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবো তখন পড়াবো, ঠিক আছে? এখন বেসিক কনসেপ্টটা আমি দিচ্ছি, কিছু জায়গায় আমি বাকি রাখছি, কারণ সেটা পরপর না হলে বুঝতে পারবে না, অসুবিধা হতে পারে, ঠিক আছে? পভার্টির পরে যখন ইন্ডাস্ট্রিতে আসবো, সেই সময় পভার্টির পরে, আর তারপরে প্ল্যান করে দেবো, দেন ইন্ডাস্ট্রিতে আসবো, ইনভেস্টমেন্ট মডেলে ঢুকবো, তখন আমি এটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মালনবিস কি বলছেন,
উনি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম থ্রি কি বললেন, থ্রি টাইপস অফ ইন্ডাস্ট্রির কথা বললেন, মহারত্না, মিনিরত্না, নবরত্না। এই তিনটে নিয়ে আমি ডিটেলস আজকে বলছি না, ঠিক আছে, আজকে বলছি না, কিন্তু এদের যে সিলেকশন হতো, দেখবে আমি সিলেকশন যখন বলবো তখন, আজকে বলছি না তো, কারোর এই মূলত এই মডেলটা, ইন্ডাস্ট্রি যে মডেলটা তৈরি করেছিলেন সেটা বেসিক্যালি করেছিলেন ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোডাকশনের উপর, প্রোডাকশন সেল, ঠিক আছে, প্রোডাকশন এবং সেলের উপর। তাহলে উনি বললেন তিনটে টাইপের, সেটা হচ্ছে মহারত্ন, মিনিরত্ন, নবরত্ন, ঠিক আছে। এবার এই তিনটেকে ঢোকানো কিভাবে, সিলেকশন কিভাবে হবে, কোনটা কার উপর, ইনভেস্টমেন্ট এবং প্রোডাকশন সেল বললাম আমি, সিলেকশন কিভাবে হবে, উনি বললেন যে তার স্ট্রং সিলেকশন অন দ্য basis of what, strong and long forward and backward linkages, কি বলছে, on the basis of strong and long forward and backward linkages, এই লিংক তার ভালো কি খারাপ কি, কতটা এগোবে, কতটা পিছিয়ে আসতে পারে, মূলত এই টোটালটা সেই আমলে তখন মালভিস মডেল সেকেন্ড 5 years প্ল্যান, কে বলবে কত থেকে 1956 to 61, সেই আমলে ভাবো একবার, সেই আমলে কিন্তু বিজনেস খুব একটা দাঁড়ায়নি, ওই টাটাই ছিল, বিড়লা ছিল, এই মূলত পিএসইউস, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর উপর গঠনটা করেছিলেন। তাহলে তার ভালো খারাপ, যেমন আমাদের পিএসইউর মধ্যে যেমন কে আসে, ভেল একটা আছে যেমন, তারপর এনটিপিসি আছে, তো এনটিপিসি এখনো পর্যন্ত তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস খুব একটা পাওয়া যায়নি, কারণ ডিস্টার্বটা হয়নি, ফরওয়ার্ড লিঙ্কেজটা খুব ভালো, ঠিক আছে। সিলেকশনটা তিনটে মডেল, তিনটে টাইপ অফ ইন্ডাস্ট্রি, থ্রি টাইপস অফ হেভি ইন্ডাস্ট্রি করে দিলাম আমি, তিনটে টাইপ অফ হেভি ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে তৈরি করেছিলেন, ঠিক আছে। আরেকটা এখানে এর যে ইনভেস্টমেন্ট, পিএসইউ এর ইনভেস্টমেন্টটা কিভাবে হতো, পিএসইউ দের মূলত গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট কোনটায় কত টাকা ইনভেস্ট করবে, তার ইনভেস্টটা সেইভাবে আসবে, ঠিক আছে। এই মূলত এই স্ট্র্যাটেজিটা চলেছিল, এই মালভিস মডেল টোটাল চলেছিল 1980s পর্যন্ত, 1980 পরে মালভিস মডেল চলেনি। তার কারণটা হচ্ছে, দেখো তার কারণ একমাত্র সেটা হচ্ছে পলিসি চেঞ্জ। আমরা 1980-র দশক, যেটা 1980 থেকে ও 1980 থেকে 89 পর্যন্ত চলেছিল, তোমরা জানো 1990 আমাদের অরাজকতা তৈরি হয়েছিল, ঠিক আছে, 89-এ যখন রাজীব গান্ধী রিজাইন করে এবং গভর্নমেন্ট পড়ে যায়, অবভিয়াসলি তারপরে গভর্নমেন্ট ফর্ম হয়েছিল, আবার জনতা দল গভর্নমেন্ট ফর্ম করেছিল কিছুদিনের জন্য, দেন 1991-এ যখন নরসিংহ রাও এলেন, তখন তো তোমরা প্রত্যেকে জানো যে কি আমূল পরিবর্তন হলো, ফার্স্ট টাইম গ্লোবালাইজেশনকে ইন্ট্রোডিউস করে দিল, তার মানে পিএসইউ গুলো কি হলো, আস্তে আস্তে শেয়ারটাও সেল করা শুরু করলো পিএসইউ এর, কারণ ইনভেস্টমেন্ট সরকার পারছে না চালাতে। আর এখনো তোমরা শুনতে পাচ্ছ যে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর প্রচুর শেয়ার বিক্রি হবে কিছুদিন পর থেকে, কিছু ব্যাংকগুলোকে আবার দিয়ে দেওয়া হচ্ছে প্রাইভেট সেক্টরের হাতে, তো একমাত্র কারণ হচ্ছে সরকার খরচা চালাতে পারছে না। তার মানে কি, এখান থেকে একটা জিনিস বলি, আমাদের দেশ এমন একটা মেকানিজমে তৈরি, তোমরা আমি যখন ডিপিএসপি পড়াবো পলিটির, তখন দেখাবো যে কেন আমাদের এই চান্সটা নেই যে আমরা টোটাল ক্যাপিটালিস্টিক সোশ্যাল, মানে ক্যাপিটালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটিতে যেতে পারছি না, কেন ইকোনমিক ক্ষেত্রে ক্যাপিটালিস্টিক প্যাটার্নে যেতে পারবো না, তার একমাত্র কারণ আমাদের সরকার কোনোদিন ডিসইনভেস্টমেন্টের নামে পুরোটাই প্রাইভেটকে বিলে দিতে পারে না। এটা কোথায় বলা হচ্ছে, ডিপিএসপি তে। এখনো পর্যন্ত দেখবে যে যে ফর্মে পর পর
যে প্রাইভেট সেক্টর পিএসইউ গুলোকে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস গুলোকে প্রাইভেটের হাতে তুলে দিয়েছে, সেটা দেখবে এমন একটা পার্সেন্টেজ শেয়ার সেল করেছে গভর্নমেন্ট যেখানে সরকারের কিন্তু হস্তক্ষেপ থাকছে। প্রাইভেট চাইলেই, ধরো মালিয়া যদি কিনে নিত, জাস্ট টেক ইট লাইক এ জোক, মালিয়া যদি কিনতো এবং যদি বিক্রি করে দিত, তাহলে কি হতো? সেটা কি হয়ে যেত? পাবলিক সেক্টর কেউ ফরেনে বিক্রি করে দিল, আমেরিকার কাছে মালিয়া বিক্রি করে দিল, বা ইংল্যান্ডের কুইনকে বিক্রি করে দিল? এটা হয় না। আমাদের জিনিস একটা টাইম পর্যন্ত আমরা কি করব? সেল করে দেবো, ঠিক আছে? মানে একটা পার্সেন্টেজ অবধি আমরা ইনভেস্টমেন্টটা সেল করতে পারবো, ইনভেস্টমেন্টটা নেব, ইনভেস্টমেন্ট সেল নয়, শেয়ারটাকে সেল করে ইনভেস্টমেন্ট নেব। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে লাস্ট একটা কোশ্চেন বলছি, ইজ ইনফ্রাস্ট্রাকচার আর ইস্যু অফ ডেভেলপমেন্ট? ইনফ্রাস্ট্রাকচার কি ইস্যু ডেভেলপমেন্টের? ইয়েস, আমি আগের দিনই দেখিয়েছি কেন ইনফ্রাস্ট্রাকচার একটা ডেভেলপমেন্টের ইস্যু। আমি লাস্ট দিন দেখিয়েছি, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমার লাস্ট ক্লাস যারা দেখোনি তারা দেখবে, প্রথমেই আমি ত্রিভুজ একে বুঝিয়েছিলাম, ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না করতে পারে, তাহলে কিন্তু ধরো রোড নেই, ইন্ডাস্ট্রি তৈরি করে কি হবে? মানুষ কাজ করতে যাবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, অফিস তৈরি হবে, রোড নেই, ব্রিজ নেই। একটা নদীর পাড়ে যদি, যারা কলকাতায় থাকো তারা জানো, যদি ভাবো যে হাওড়া ব্রিজ না থাকতো বা বিদ্যাসাগর সেতু যদি তৈরি না থাকতো, তাহলে কি লিঙ্কটা হতো? রোড কনস্ট্রাক্ট হতো? বড় বাজার তৈরি গড়ে উঠতে পারতো না তো। বেসিক একটা কনসেপ্ট। ইনফ্রাস্ট্রাকচার সবসময় ডেভেলপমেন্টের লাস্ট ইস্যু। ইনফ্রাস্ট্রাকচার যদি গঠন না হয়, হসপিটাল যদি তৈরি না হয়, ব্রিজেস যদি তৈরি না হয়, রোড যদি তৈরি না হয়, স্কুল ইউনিভার্সিটি যদি তৈরি না হয়, ডেভেলপমেন্ট হবে না, ডেভেলপমেন্ট আটকে যাবে। ধরো আমি আজকে সিস্টেম ব্যবহার করছি, কারণ পড়াশোনাটা করেছিলাম, সিস্টেমটাকে হাতে পেয়েছিলাম, আমার ফ্যামিলি আমাকে প্রোভাইড করতে পেরেছিল, বা তোমরা যারা ফোন ইউজ করছো, যদি টেকনোলজি উন্নত না হতো, ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নত নাই হতো, তাহলে তোমরা কি করতে পারতে? দেখতে পারতে না। স্কুল যদি তৈরি না হতো, ভালো ভালো বিল্ডিং যদি তৈরি না হতো, সেই আগে যেমন গাছতলায় বসে পড়াশোনা করতো একটা সময়, যখন টোল চলতো, বা ভবিষ্যতে পরবর্তীকালেও, না আমাদের আজ থেকে 20 বছর 30 বছর আগে ঘটনা বলছি, সেই সময় গাছতলায় বসে ক্লাস, তোমরা যদি গাছতলায় বসে ক্লাস করতে, তোমার পড়াশোনা করতে না। গাছতলায় রুগীর সেবা করলে রুগী বাঁচতো না। তো ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য লাস্ট ইস্যু অফ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা করতে পারো কমেন্ট বক্সে। চলো, ইন্ডিয়ার এই টোটালটা যেটা পড়লাম, সেখান থেকে আমরা এবার ফিচার্স গুলো দেখবো। আমি প্রথম দিন বলেছিলাম, মানে লাস্ট ক্লাস, যেটা আমার ফার্স্ট ক্লাস ছিল, র মেটেরিয়ালস ইন্ডাস্ট্রি আমাদের এখানে গড়ে উঠেছে। কারণ ইন্ডিয়া হচ্ছে সোর্সেস ফর র মেটেরিয়ালস। তুমি ইলেকট্রিসিটি জেনারেট করবে, আমরা কয়লা, বিটুমিনাস কয়লা দিই। আচ্ছা, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি লাগবে? হ্যাঁ লাগবে। আমি মালদার ছেলে, মালদার আম বিখ্যাত, আমসত্ত্ব তোমরা প্রত্যেকে খেয়েছো, গোপালভোগ আমের আমসত্ত্ব হয়তো খেয়েছো, না খেয়ে থাকলে ভবিষ্যতে খেয়ে টেস্ট করে দেখবে। আচার, ফুড প্রসেসিং আচার অনেকেই খেয়েছো। আচ্ছা, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ানরা হচ্ছে, আমরা ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে এটার কি ইন্ডাস্ট্রির জন্য সাপ্লায়ার। সোর্সেস ফর ডিমান্ড ফর ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ। ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি বলতে মূলত কাকে বলছি? চাল। যদি বলি ধান থেকে চাল, আগে চাষিরা করতো, তো এখন মেশিনে হয়। হলো মুড়ি, আমি বেসিক যেটা বলছি, ডাল, সরষের তেল, প্রত্যেকটাই কিন্তু আমরা সোর্স আমরাই। আচ্ছা, আরেকটা কি? কন্ট্রিবিউট আওয়ার 50% অফ টোটাল এমপ্লয়মেন্ট। এইবার আসছি আসল, এই দুটো পয়েন্ট আমি এগ্রিকালচার নিয়ে বললাম। ইয়েস, ইন্ডিয়ান, এইবার তোমরা বুঝতে পেরেছো আস্তে আস্তে যে ইন্ডিয়ান ইকোনমির অ্যাকচুয়াল যে ফিচার, স্যালিয়েন্ট ফিচারসটা মূলত কে? এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি। আমরা এগ্রিকালচারই হচ্ছে সবকিছু আমাদের কাছে। এগ্রিকালচার কিন্তু অ্যারাউন্ড 50% এমপ্লয়মেন্ট জেনারেট করে প্রত্যেক বছর এখনো পর্যন্ত। হ্যাঁ, সেটাকে ডিসগাইজ এমপ্লয়মেন্টে বলি, আমি এমপ্লয়মেন্টে গিয়ে বলবো, বাট এটা করছে, টেল নাও করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মূলত ফরেন এক্সচেঞ্জও আর্ন করে কে? এগ্রিকালচার প্রোডাক্টস আমরা ফরেনে সেল করি। চিনি ভুটান খাচ্ছে 40 পয়সা, এখন 50 পয়সা করে খাই হয়তো। নেপাল খাচ্ছে, বাংলাদেশ খাচ্ছে, পাকিস্তানকেও খাওয়াচ্ছি আমরা। টমেটো দিচ্ছিলাম না মাঝখানে, পাগল হয়ে গেছিল প্রায়। তো যাই হোক,
ওরা তো জানে না, বোকা বাচ্চা ছেলে পাকিস্তান, কি আর বলবো, দুঃখের বিষয়। চলো, তাহলে এটা মূলত আমি এই যে চারটে পয়েন্টের কথা বললাম, এই চারটে হচ্ছে এগ্রিকালচার। এইবার দেখো, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কি, প্রাইভেট পার্টনার সেক্টর, প্রাইভেট এবং পাবলিক বোথ আছে। সরকার ব্যবসা করছে, ট্রেন চালাচ্ছে, রেল, প্রাইভেটও ব্যবসা করছে, এয়ারলাইন্স চলছে, ইন্ডিয়ান এয়ারলাইন্সে চলছে, তার সাথে সাথে ইন্ডিগো চলছে, জেট চলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা মূলত কি হলো, মিক্সড ইকোনমি। আমি আবার বলছি ডুয়াল ইকোনমি, কোএক্সিস্টেন্স অফ ট্রেডিশনাল এন্ড মডার্ন। ট্রেডিশন বলতে গোবর সার, মডার্ন বলতে ট্রাক্টর, দুটোই রেখেছি। তাহলে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে মূলত এগ্রিকালচার বেসড ইকোনমি। এই এগ্রিকালচার যেমন এমপ্লয়মেন্ট জেনারেট করছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ওর যে ইম্পর্টেন্ট যে ডিমান্ড গুলো সেটাকে মেটাচ্ছে, প্লাস র মেটেরিয়াল সাপ্লাই করছে। আবার আবার এগ্রিকালচারের জন্য কিন্তু প্রাইভেট এবং পাবলিক দুটোই এসছে। সার, ফার্টিলাইজার সরকারও যেমন বিক্রি করে, প্রাইভেট বিক্রি করে। তো প্রাইভেট বলতে ধরো ছোট, আমার যেমন বাড়িতে আমি নর্মালি ফুলের টব আছে, তো আমি যার থেকে গোবর সার নিই, আমি তো সরকারের কাছে কি সার চাইবো না, একটা লোক দিয়ে যায় গোবর সার, প্রাইভেট পার্টি। তো আনঅর্গানাইজ সেক্টর, প্রাইভেট পার্টি, ঠিক আছে। আবার ট্র্যাডিশনাল এবং মডার্ন, ট্রাক্টরও যেমন চলছে তেমন কি চলছে, গোবর সার চলছে। তার মানে মিক্সড ইকোনমি আমরা। তাহলে এগ্রিকালচার বেসড এবং মিক্সড, মূলত এগ্রিকালচার বেসড ইকোনমি। ইন্ডিয়া, যদি কেউ চোখ বন্ধ করে বলে ইন্ডিয়ান ইকোনমি, যদি সেলেন্ট ফিচার্স বলা হয়, তাহলে সেটা হচ্ছে একমাত্র এগ্রিকালচার বেসড ইকোনমি। আমরা এগ্রিকালচারকে যদি আমরা বিক্রি করে দিই, নষ্ট করে ফেলি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরাও থাকবো না, আমরাও টিকবো না। ক্লিয়ার? ওকে, চল নেক্সট। আচ্ছা, নেক্সট দেখি কি আছে, আর দেখছি, দাঁড়াও দেখি। আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমি, আরেকটা জিনিস বলতে পারি, আমরা কিন্তু আন্ডার ডেভেলপ এখন কি আমরা কেউ কাউকে বলি না, আমরা কিন্তু আন্ডার ডেভেলপ নই, আমরা যথেষ্ট পরিমাণ ডেভেলপড ইকোনমি, গ্রোয়িং একটা মার্কেট আমরা। তাই ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে গ্রোয়িং ইকোনমি আমরা এখন, ঠিক আছে, গ্রোয়িং ইকোনমি। ইন দ্যাট সেন্স গ্রোয়িং ইকোনমি বলতে কি বলতে চেয়েছি, আমরা আমরা না আন্ডার ডেভেলপড না কমপ্লিটলি ডেভেলপড, এটা তোমরা প্রত্যেকেই জানো। আমরা নিজেদেরকে কি বলি, বিদেশ বলে, ফরেন বলে আমরা আন্ডার ডেভেলপড, কিন্তু আমরা নিজেদেরকে বলি ডেভেলপিং। আচ্ছা চলো, আগে 2010 পর্যন্ত যখন আমেরিকা আমেরিকা বা অন্য কেউ আমাদেরকে কি বলতো, আমেরিকা বা অন্য কেউ আমাদের কি বলতো, বলতো হচ্ছে তোমরা হচ্ছে আন্ডার ডেভেলপড, এখন বলছে ডেভেলপিং। আমরা কিছুদিন পর আমরা যখন মার্কেটটাকে আরো উন্নত করতে পারবো, তখন আমরা কিন্তু ডেভেলপড ইকোনমি থেকে পৌঁছে যাব, ঠিক আছে। এইবার পৃথিবীতে তিন ধরনের ইকোনমি দেখতে পাওয়া যায়, একটা আন্ডার ডেভেলপড, সাউথ আফ্রিকান কান্ট্রি যেগুলো, ঠিক আছে। ডেভেলপিং হচ্ছে আমরা, ডেভেলপড হচ্ছে আমেরিকা, এখন চায়নাকেও ডেভেলপ বলা যেতে পারে। এই ডেভেলপড, আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং, এই তিনটের মেন কারণটাই হচ্ছে মার্কেট। যার মার্কেট যত ভালো সে কিন্তু তত ডেভেলপড বলা যেতে পারে। যার মার্কেট যত ভালো, আমাদের এখন মার্কেট গ্রোয়িং, কিন্তু চায়না আরো একটু বেটার, কারণ আমাদের এখনো কিছু পলিসি ঠিক করতে হবে, ঠিক আছে। যেমন আমি যখন পড়াবো বায়োলেটারাল রিলেশনস এন্ড ইন্টারনাল সিকিউরিটি, এই দুটোতে আমি আরো ডিফাইন করব। ইউপিএসসির জন্য না প্রত্যেকটা সাবজেক্ট একটার সাথে আরেকটা লিঙ্ক করা, এরকম নয় শুধু এটা মুখস্থ করলাম হয়ে গেল, লিঙ্ক করা, কারণ মেন্সে লিখতে হয়। চলো নেক্সট কি বলছি, স্ট্রাকচার অফ ইকোনমি। স্ট্রাকচার অফ ইকোনমি বলতে শেয়ার অফ ডিফারেন্ট সেক্টরস। কোন সেক্টর, এখানে এগ্রিকালচার সেক্টর তিনটে আছে, একটা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে সার্ভিস। এই তিনটের যে শেয়ার, ঠিক আছে, এটাকে বলা যায়
স্ট্রাকচার অফ ইকোনমি, এই তিনটে স্ট্রাকচারের যে শেয়ার বা তিনটে সেক্টরের যে শেয়ার সেটাকে বলা হয় স্ট্রাকচার অফ ইকোনমি। আমাদের দেখো 18% এখন এগ্রিকালচার শেয়ার রয়েছে ইকোনমিতে, ইন্ডাস্ট্রি রয়েছে এই 25 থেকে 30 ডিপেন্ড করে, আর সার্ভিস সেক্টর 50 থেকে অ্যারাউন্ড 65। ঠিক আছে, আগে এই 18%টা 1950 এর দশকে 1950s এ মূলত এই এগ্রিকালচারটাই ছিল 56%। এই 56% জিডিপির একাই শেয়ার ছিল কার? এগ্রিকালচারের। এখন কমেছে যেহেতু সার্ভিস বেড়েছে, ইন্ডাস্ট্রি বেড়েছে। ইউএস এর যেমন কি বলতে পারি, ইউএস এর এগ্রিকালচারের ক্ষেত্রে ওরা হচ্ছে 5 থেকে 10 মাত্র জিডিপিতে, এটা টোটালটাই কিন্তু গ্রস ডোমেস্টিক জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ওদের ইন্ডাস্ট্রি আর আমাদের প্রায় সেম 25 থেকে 30। আচ্ছা, আমাদের যেমন 50 থেকে 65 হচ্ছে সার্ভিস সেক্টর, ডিপেন্ড করছে প্রত্যেক বছর। ওদের কিন্তু মূলত শুরু হচ্ছে 60 থেকে অ্যারাউন্ড 70%। তাহলে ওরা সার্ভিস সেক্টরে যত উন্নত, ধরো ধরো এবার এখান থেকে একটা বোঝাই, আমাদের এগ্রিকালচার সেক্টর যদি 18% থাকে, কিন্তু এগ্রিকালচার সেক্টর কিন্তু আবার এমপ্লয়মেন্ট জেনারেট করছে অ্যারাউন্ড 50%, যেটাকে আমি আসবো কোথায় আসবো, আমি যখন ওটা কি পভার্টির পরে আমি করাবো আনএমপ্লয়মেন্ট, আমি তখন বলবো আর ডিটেলসে। তো এই এগ্রিকালচার 18% শেয়ার, ইন্ডাস্ট্রি হচ্ছে 25 থেকে 30%, সার্ভিস সেক্টর 50 থেকে 65 জিডিপিতে শেয়ারের। এটাকেই বলে স্ট্রাকচার অফ ইকোনমি। একটা ইকোনমিক স্ট্রাকচার তাহলে তিনটে জায়গায় দাঁড়িয়ে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, যে জিডিপি কি যেমন দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা কি বলছি, আরেকটা কি বলছি, এবার যদি এটাকে ভাষায় বলি তাহলে বলতে পারবি উইথ growth and development in any economy the share of agriculture decrease, that of industry and service increases, called structural changes। তাহলে স্ট্রাকচারটা বললাম আমি ইকোনমির তিনটে। যদি স্ট্রাকচারাল চেঞ্জ যেটাকে বলি সেটা হচ্ছে, এখানে অকুপেশনাল স্ট্রাকচার দেওয়া আছে, এখানে আসি, এখানেই লিখি ছোট্ট করে। স্ট্রাকচারাল চেঞ্জ কোনটাকে বলি আবার? TURAL, স্ট্রাকচারাল চেঞ্জ। স্ট্রাকচারাল চেঞ্জেস করে দিলাম। স্ট্রাকচারাল চেঞ্জেস কোনটাকে বলি? যদি গ্রোথ এবং ডেভেলপমেন্টের সাথে সাথে যদি কোথায় যে কোনো ইকোনমিতে, সেটা ইন্ডিয়া হতে পারে বা ফরেনও হতে পারে, ঠিক আছে, ক্ষেত্রে কি বলছি আমি, যদি শেয়ার অফ এগ্রিকালচার যদি ডিক্রিজ করে, কার জন্য? ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস। কি হবে? সার্ভিস কি করবে? সার্ভিসেস করে দিলাম, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস ইনক্রিজ। টিপটাকে চেঞ্জ করতে হবে, খসে যাচ্ছে পুরো। ঠিক আছে, এটাকে বলি হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস। তার মানে আমার দেশের ইকোনমিতে এখন জিডিপি তে কার? এগ্রিকালচার কমেছে, ডিক্রিজ করেছে, এদিকে ইন্ডাস্ট্রি আর সার্ভিস ইনক্রিজ করেছে। তাহলে চেঞ্জ এসছে। 1950 তে যেখানে 56% ছিল জিডিপিতে এগ্রি শেয়ার, সেক্ষেত্রে এখন সেটা চলে এসছে 18%, কমেছে বলেই আমরা বলতে পারি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। আরেকটা ছিল লাস্ট পয়েন্ট, আজকের লাস্ট পয়েন্ট, কালকে আমি জিডিপি তে আসবো। আচ্ছা, কি বলছে লাস্ট পয়েন্টে, কি বলছি আমি? অকুপেশনাল স্ট্রাকচার বলতে
ধরো এগ্রিকালচারে কত পার্সেন্ট লোক কাজ করে, ইন্ডাস্ট্রিতে কত পার্সেন্ট লোক কাজ করে, সার্ভিসের ক্ষেত্রে কত পার্সেন্ট লোক কাজ করে, তাহলে বলতে পারি শেয়ার অফ SHARE share of different sectors in employment তাহলে কি বললাম, অকুপেশনাল স্ট্রাকচার হচ্ছে শেয়ার অফ ডিফারেন্ট সেক্টরস ইন এমপ্লয়মেন্টের বিভিন্ন সেক্টরে যে পার্ট বা ভূমিকা, সেটাকেই বলছে হচ্ছে অকুপেশনাল স্ট্রাকচার। এবার এখান থেকে একটা পয়েন্ট আমি বার করতে পারি, ধরো আমাদের ক্ষেত্রে আমরা ডেভেলপিং, ঠিক আছে, আমরা ডেভেলপিং, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যেখানে ডেভেলপড কান্ট্রিজ যেগুলো ডেভেলপড কান্ট্রিজে কি হচ্ছে অকুপেশনাল স্ট্রাকচার হচ্ছে ইকোনমিক স্ট্রাকচারের সমান। ডেভেলপড কান্ট্রিজে অকুপেশনাল স্ট্রাকচার ইকুয়ালস টু স্ট্রাকচার অফ ইকোনমি। ঠিক আছে, তাহলে ডেভেলপিং কান্ট্রিজে আলাদা বা আন্ডার ডেভেলপ কান্ট্রিজে, কিন্তু যখনই আমরা চলে আসি যে ডেভেলপ কান্ট্রিজ, সেক্ষেত্রে অকুপেশনাল স্ট্রাকচার আর স্ট্রাকচার অফ ইকোনমি সেম। আমাদের 18% এগ্রিকালচারের চাকরি, মানে 18% হচ্ছে জিডিপিতে শেয়ার, কিন্তু 50% জেনারেশন করছে এমপ্লয়মেন্ট। কিন্তু ইউএস এর ক্ষেত্রে 5 থেকে 10%ই ওরকম লোকই কাজ করে, 25 থেকে 30% ইন্ডাস্ট্রিতেই কাজ করে, এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে 60 থেকে 70% লোক। ওটা হচ্ছে সমান। আমাদের ক্ষেত্রে হিউজ ডিফারেন্স, একদম উল্টো। কোথায় 18% জিডিপি শেয়ার এন্ড কোথায় 50%, অ্যারাউন্ড 50%। এবার তো 45.4 ছিল লাস্ট, তো অ্যারাউন্ড 50% লোক কাজ করছে এগ্রিকালচার, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আসছি পরে, এটা কালকে আসবো, কালকে নয়, কালকে হবে না, আমি বলেই দিচ্ছি। কালকে তো আমি জিডিপি করাবো, ন্যাশনাল ইনকাম করাবো, পরশু দিনের ক্লাসে আসবে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা। আর 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 কিছু বাকি আছে? হ্যাঁ, বাকি আছে, অবভিয়াসলি বাকি আছে। কি বাকি আছে? কি বাকি আছে? এই যে আসছি। ইন্ডিয়া হচ্ছে, আমি যেটা বললাম, ইন্ডিয়া ওভার ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার। কেন ওভার ডিপেন্ডেন্স এগ্রিকালচারের? তার একমাত্র কারণ ওই যে বললাম 18% জিডিপি শেয়ার, আর অ্যারাউন্ড 50%, অ্যারাউন্ড 50, ঠিক আছে, কিসে এমপ্লয়মেন্ট জেনারেট করছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের এগোতে অনেক অসুবিধে আছে, অসুবিধা হচ্ছে, যদি এখনো সরকার সঠিক স্টেপ না নেয়। এখন দেখবে আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেশি। মোদি নকরি দো, দিদি তো দেয়নি, দিদি তো ছেড়েই দিলাম। আর মোদি তো বিগত কিছু বছরে ইউপিএসসি এসএসসি প্রত্যেকেরই অবস্থা খারাপ করেছে, ব্যাংক তো ততই বছর অবস্থা হয়ে গেছে, রেলেও কমিয়ে দিয়েছে। কি মানে গালি দিলেও তো কম মনে হবে, কি দেবো, রাগে তো নিজেই জ্বলছি। আমি যখন ইউপিএসসি দেবো ভেবেছিলাম, কি সিট ক্যাপাসিটি 1200 1100, এবার 712, আগের বার ছিল 756, তার আগে 812 সামথিং, ওইরকমই। কি হচ্ছে ভাই? এসএসসি ছেড়ে দিলাম, এসএসসি আন্ডারে কত ছেলে মেয়ে আগে, এসএসসি ছেড়ে দাও, যে ব্যাংকেরটাকে কি বলে, আইবিপিএস, আইবিপিএস এ কোথায় 12,000 15,000 নিত, সিজিএল এ কত হাজার নিত, ভুলে গেছে সব। কি হচ্ছে, কি জানি কি হচ্ছে। এই জন্য না ওদের, যেমন আমাদের ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, আবার অ্যারেস্ট না করে নিয়ে যাই, অ্যারেস্ট করলে দেখে নেবো, ভিডিও রেকর্ডিং থাকছে, গালি দিইনি আমি। কোনো কাজ নেই, বাজেট ওটা। কি হচ্ছে ভাই, টেকনোলজিকে উন্নত কর, আমি যেটা আজকে ক্লাস করালাম, উন্নত কর টেকনোলজিকে, বল সরকার, বল আমি আলাদা ইন্ডাস্ট্রি বেস দিচ্ছি, যারা চাকরির জন্য, যাদের বুদ্ধি হচ্ছে এসো এগিয়ে, আমি সবকিছু দেবো, আমি হেলথ দেবো, আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম দিচ্ছি,
তোমাদেরকে লোন নিতে হবে না, আমি টাকা দিচ্ছি ইসরায়েলের মতো, শুধু চিৎকার করলেই হলো মন কি বাতে, ভোকাল ফর লোকাল মিত্র, হোয়াটএভার, নো নাটক। আচ্ছা চলে আসছি আমরা, এত কিছুর পরেও আমরা ইমার্জিং ইকোনমি, মিত্র আমরা হচ্ছি ইমার্জিং ইকোনমি। ওকে, কেন কেন? তার দুটো কারণ, একটা হচ্ছে ফাস্ট গ্রোয়িং। আমরা যদি করোনা না থাকলে আমরা কিন্তু জিডিপি নেগেটিভে আসতাম না। হ্যাঁ কমে গেছিল, হয়তো দাঁড়িয়ে যাবে, দাঁড়াতে শুরু করেছে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি এখন। যেমন নয়ডাতে হয়েছে তোমার স্যামসাং এর হাফ তৈরি হয়েছে নয়ডাতে, তাই না? সার্ভিস সেক্টর ব্যাঙ্গালোর গড়ে উঠেছে, তারপরে পুনেও গড়ে উঠেছে। তো তো এখানে মজাটা হচ্ছে কি, আমরা যেমন ফার্স্ট গ্রোয়িং তেমন হচ্ছে এমার্জিং। করোনা পরবর্তী যুগে দেখা যাক না। ওকে, আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। আর চ্যানেল ভালো থাকলে একটু শেয়ার করো, ঠিক আছে? লাইক করো, ডু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, চলো আমি টেলিগ্রাম লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর আমার চ্যানেলেও দেওয়া আছে। আমি এই ক্লাসটার পিডিএফ, স্পেশালি এই ক্লাসটার পিডিএফ আমি দেব। কেন দেব তার একমাত্র কারণ হচ্ছে কিছু জায়গায় আমি লেখাটা হয়তো ভিডিওর জন্য দেখা যাবে না, সেই জন্য আমি দেব, ঠিক আছে? আমি দিয়ে দেবো পিডিএফ এ, একবার দেখে নিলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? ওকে চলো বাই, আমি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, সেখানে আমি এখনই পিডিএফ দিয়ে দিচ্ছি। চলো বাই, টাটা, দেখা হচ্ছে আবার, কালকে থেকে আবার দেখা হবে, বাই।